আচ্ছা, আমার এরকম আচরণ আপনার পছন্দ না, তাই তো? ঠিক আছে, আপনি তাহলে অন্য মেয়ে দেখে বিয়ে করে ফেলুন। আমার দ্বারা তো ওসব হবে না। এদিকে আদি তড়িৎ গতিতে অনেকটা ধমকের সুরে মিমকে বলে ওঠে, এই মেয়ে, এই, আমি কখন বললাম আমার অন্য কাউকে লাগবে? কোথায় ডাবল মিনিং বের করো কেন? আমার তোমাকেই লাগবে মানে তোমাকেই লাগবে, বুঝেছো? তোমাকে ওরকম অবস্থায় নিয়েই আমি চলতে পারবো। ঝগড়া করবে করো, আমার কথা শুনে লজ্জা করে চুপচাপ বসে থাকবে, রাও। কিন্তু আমার তোমাকে চাই মানে তোমাকেই চাই। যার জন্য এত পাগলামি করা, তাকে যদি দিন শেষে না পাই, তাহলে এসবের লাভ কি? অপরদিকে মিম আদিতের সম্পূর্ণ কথা শুনে মৃদু হেসে বলে উঠল, আচ্ছা, তা আপনি গতকাল কি করলেন? আমি সেই প্রথম থেকেই আপনাকে এই নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপনি তো বলেননি। এখন বলুন। আদিত কিছুক্ষণ চুপচাপ বসে রইল। অতঃপর অপর পাশ হতে ছোট্ট একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পেল মিম। আদিত মিমকে বলে উঠল, কয়েকটা থ্রেড দিয়ে সব কাজগুলো সেরে ফেলেছি আমি। মিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, আদিতকে থ্রেড দিয়েছেন? কাকে থ্রেড দিয়েছেন? আদিত প্রত্যুত্তরে বলে ওঠে, কেন, ইয়াসিরকে। মিমের বিস্ময়ে অবাকে পূর্বের তুলনায় আরো বেড়ে গেল। মিম হাঁ হয়ে বলে উঠল, আচ্ছা মানুষ তো আপনি, সোজা ইয়াসিরকে থ্রেড দিয়েছেন? কৌতূহলী না রেখে সম্পূর্ণটা বললে আপনার কি সমস্যা হবে? আদিত মৃদু স্বরে হেসে ওঠে আর বলে ওঠে, সমস্যা তো একটাই, তোমার সাথে কথা বলার সময়সীমাটা কমে যাবে। এদিকে মিম নিজের মাঝে উত্তেজনা ধরে রাখতে না পেরে কিঞ্চিত রাগত স্বরে আদিতকে বলে ওঠে, আপনি আর কথা ঘোরাবেন না আদ্রিত, এবার আমাকে সবটা বলুন। আদিত এবার বলে ওঠে, আচ্ছা আচ্ছা বলছি তো, কোনো রকম প্রশ্ন ছাড়া আমার কথা শুনবে তুমি, ঠিক আছে? তারপর যা বলার বলো কিন্তু। মিম সাথে সাথেই বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এবার বলুন আপনি। অতঃপর আদিত একটা জোরে নিঃশ্বাস ছেড়ে বলা শুরু করলো, গতকাল বাসায় গিয়ে ইয়াসিরের ফ্যামিলির সব খোঁজ খবর নিয়েছি আমি। ইয়াসিরের সম্পর্কে অনেক কিছু জেনেছি, খবরের মাধ্যমে জানতে পারলাম সেটা বেশ নরম সরম, কিন্তু বোকাশোকা গোছের। ব্যাস, ওর নেচার সম্পর্কে জানার পর আমার কাজ আরও সোজা হয়ে গেল। পরে সন্ধ্যায় ছেলেটাকে নিয়ে সন্ধ্যায় এক রেস্টুরেন্টে নিয়ে নানা রকম থ্রেট দিলাম, বেচারা ভয় পেয়ে গেল। তারপর বাসায় গিয়ে আমার কথা মতো সে তোমাকে রিজেক্টও করে দিল। তবে এই রিজেকশনটা আরো পাকাপোক্ত করতে আমি ইয়াসিরের বাবার সাথেও কথা বললাম। আঙ্কেলও বেশ সোজা সরল মানুষ, তাই ওনাকে সবকিছু বুঝিয়ে বললাম আমরা একে অপরকে পছন্দ করি, কিন্তু কিছু সমস্যার কারণে তুমি সরাসরি তোমার বাবাকে আমার কথা বলতে পারোনি। এই জন্য ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, উনিও যেন তোমার বাবাকে বিয়ে ভেঙে দেওয়ার কথা বলে, ইভেন আমার কথা যেন বলে দেয়। আঙ্কেল তোমার বাবাকে সবকিছু বললেন, কিন্তু উনি এসব কিছু বললেন আজ সকালে। তোমার বাবা ইয়াসিরের বাবার কথা শোনার পর অনেক চিন্তিত হয়ে পড়েন, কিন্তু তোমার বাবার এই চিন্তার বেশিক্ষণ টিকতে পারেনি, কারণ আমার আব্বু আম্মু, ইয়াসিরের আব্বু আম্মু তোমার বাবাকে শান্ত করেন আর নানা রকম কথাবার্তার মাধ্যমে বুঝান ওনাকে। আর যেখানে ইয়াসির তোমাকে নিজে থেকে রিজেক্ট করেছে, সেখানে এই বিয়ে সম্বন্ধ আগানোর তো কোনো প্রশ্নই উঠছে না। ব্যাস, এরপর আমার কাজ হয়ে গেল। মিম এবার বলে উঠল, আপনি আমার আব্বুকে আমার কথা বলেছেন? আর দিস প্রতি উত্তরে বলে ওঠে, পাগল নাকি, আমি তোমার কথা বলবো কেন? আমি তো শুধু আমার কথাই বলেছি। মিম প্রতি উত্তরে বলে ওঠে, তাহলে ইয়াসিরের বাবা আমার আব্বুকে কিছু বলেননি তো? তখন আদিস বলে ওঠে, আরে না না, আমি তো আগেই বলে রেখেছি যেন তোমার কথা এর মধ্যে না আসে। এবার আদিসের কথা শুনে মিম বেশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ক্ষণিকের জন্য থেমে অতঃপর সন্দেহ মিশ্রিত কণ্ঠে আদিসকে মিম জিজ্ঞেস করলো, এই, আপনি ইয়াসিরকে কি এমন ছিট দিয়েছেন যে সে 1 বছর আগেই ঠিক করার সম্বন্ধটা এত সহজেই ভেঙে দিল? ওপাশ থেকে ইয়াসির বলে ওঠে হাসতে হাসতে, ওটা টপ সিক্রেট ম্যাডাম, আপনাকে ওসব জানতে হবে না। আর যা হওয়ার তো হয়ে গিয়েছে, এ নিয়ে এত মাথা ঘামাতে হবে না। বরং তুমি আমাকে নিয়ে একটু ভাবো আর আমার সাথে একটু কথা বলো। প্রতিউত্তরে মিম বলে উঠল, কত কথাই তো বললাম আজকে, আর কথা বলতে মন চাইছে না। আচ্ছা আজ রাখি, পড়া আছে, ঘুমো আসছে, আল্লাহ হাফেজ। এই বলে মিম আদিতকে আর কোনো কথা বলতে না দিয়েই ফোনটা কট করে কেটে দিল। এই মহান কাজটা করে মিমের মনে ভেতর কেমন এক পৈশাচিক আনন্দ অনুভূতি হলো। আর মিম মনে মনে ভেবে উঠল, ওদিকে আদিতের অবস্থা কি হয়েছে কে জানে। মিম ব্যালকনি থেকে এসে ফোনটা রেখে পড়তে বসল।
কিছুক্ষণের মাঝেই মিমের ফোনে একটা মেসেজের শব্দ বেজে উঠল। স্ক্রিন অন করে মেসেজ অপশনে যেতেই মিম দেখলো আদিত মেসেজ দিয়েছেন, ম্যাডাম কালকের লাঞ্চটা আমার জন্য বরাদ্দ থাকবে কিন্তু কলেজ শেষে গেটের সামনে দাঁড়িয়ে থেকো। আর কোনো বাহানা টাহানা দিয়ে এই লাঞ্চ স্কিপ করবে না কিন্তু। পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়ো, কেমন? হ্যাভ এ গুড সুইট ড্রিম। আদিতের মেসেজ পড়া মাত্রই আপনা আপনি মিমের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। মিম ওনার মেসেজের জবাব না দিয়ে ফোনটা রেখে পড়তে বসলো। কলেজ শেষ করে মিম দাঁড়িয়ে রয়েছে কলেজের গেটের সামনে। মিনিট পাঁচেকের মধ্যেই আদিত গাড়ি নিয়ে হাজির হলো সেখানে। আদিত রাস্তার ওপারে গাড়িটা থামিয়ে ড্রাইভিং সিট থেকে নেমে এলেন। মৃদু উজ্জ্বল রোদের আলোয় আদিতের ক্যাজুয়াল ড্রেস আপ এবং মুখভঙ্গি দেখে মিম কিছুক্ষণের জন্য থমকে রইল যেন। জিন্সের প্যাকেটের ওপর আকাশি রঙের শার্ট পরেছেন আদিত, যার হাতা গোটানো রয়েছে কোনই পর্যন্ত। চোখে কালো রোদ চশমা ও গালে খোঁচা খোঁচা দাড়ির মধ্যে রয়েছে ঠোঁটে মুচকি হাসি। আদিতে এরকম লুক দেখে মিম বেশ মুগ্ধই হলো। এতদিন উনি এই লুকে মিমের সামনে আসেননি কেন? মনে মনে বলে উঠল মিম। আবার পরক্ষণে মিম মনে মনে ভাবতে লাগলো, মিম কি ওনাকে ঠিকমতো আগে লক্ষ্য করেননি? আদিত মিমের সামনে এসে দাঁড়ালেন। মিম তখনও ওনার দিকে এক প্রকার নিষ্ফল চাহনিতে তাকিয়ে আছে। মিমকে এভাবে আদিতের দিকে তাকিয়ে থাকতে দেখে আদিত মিমের চোখের সামনে তুড়ি বাজিয়ে বললেন, কি ম্যাডাম, আপনি এভাবে আমাকে নজর দিচ্ছেন কেন? আমি কিন্তু অন্যের সম্পদ। অন্যের সম্পদের উপর এভাবে নজর দেওয়া কিন্তু ভীষণ রকমের অন্যায়। আদিতে এরকম কথায় মিম কিছুটা থতমত খেয়ে গেল। বলে চোখ সরিয়ে নিল। অপরদিকে তাকিয়ে রইল মিম। আদিত মিমের এরকম কাণ্ডে সশব্দে হেসে ফেললেন। চট করে মিমের হাত ধরে বলে উঠলেন, চলো রাস্তা পার হয়ে গাড়িতে উঠি, তারপর কথা হবে আমাদের। কথাটা বলেই আদিত মিমের হাত ধরে রাস্তা পার করিয়ে গাড়িতে তুলিয়ে দিলেন এবং নিজেও ড্রাইভিং সিটে বসে পড়লেন। মিম গাড়িতে বসে জানালার কাজটা সরিয়ে দিল, কারণ তখন আদিত যা বললেন তাতে এখন ওনার দিকে সরাসরি তাকানো মানে ভীষণ লজ্জাজনক পরিস্থিতিতে পড়া, যা মোটেও কাম্য নয় মিমের। খানিক বাদেই আদিত গাড়ি স্টার্ট দিল আর বলল মিমকে, আমার কথাই দেখছি মাইন্ড করছো তুমি। আরে মিস, আমি তো তখন মজা করেছিলাম। তুমি না দেখলে আমায় কে দেখবে বলো? তুমি পলকহীনভাবে আমাকে দেখো, কোনো অবজেকশন নেই। এমনকি তুমি যদি চোখ দিয়ে গিলেও ফেলো তাতেও আমার কোনো অবজেকশন নেই। আদিতের এরকম কথায় মিম চট করে আদিতের দিকে ঘুরে তাকালো। আদিতের এরকম কথায় মিমের কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হলো। মিম সাথে সাথে বলে উঠল, চিচি, ইয়াক, কি বলছেন আপনি? মুখে লাগাম নেই নাকি? আমি আপনাকে গিলে খাবো কেন? মিমের কথায় আদিত কৌতুক শোনার মতো সশব্দে হেসে বলল, আরে মিস, এত চিচি করছো কেন? যা সত্যি তাই তো বললাম আমি। মিম সাথে সাথে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, এটা কোনো সত্যি না, আপনি ডাহা মিথ্যে কথা অভিযোগ করছেন। মিমের কথা শুনে আদিত গাড়ি ড্রাইভ করতে করতে ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকালেন আর বললেন, আচ্ছা নাও, এই মিথ্যে অভিযোগটা সত্য করার জন্য তোমার সুযোগ দিলাম। এই কথা শুনে মিম সাথে সাথে নাক ছিটকে বলে উঠল, ছি, লাগবে না আমার এই সুযোগ, আমি যথেষ্ট ভদ্র একটা মেয়ে। আদিত গাড়ি ড্রাইভিং করতে করতে জোরে একটা শ্বাস ছেড়ে বলে উঠল, যাও, এই ভদ্র মেয়েকে অভদ্র হওয়ার প্রজেক্ট হাতে নিলাম আমি। এখন আমার ওয়ান অ্যান্ড অনলি মিশন এটাই। আদিতের এরকম কথা শুনে মিম কিছুটা সরু চোখে তাকালো আদিতের দিকে। মনে মনে বলে উঠল, এই লোকটা ভদ্র থেকে অভদ্র হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন, আর এই লোকটার সাথে মিমের বিয়ে হবে। তার চিন্তা করতে করতে মিমের মাথার ভেতরটা অগোছালো হয়ে এলো। কিছুক্ষণ বাদে আদিত মিমকে আবার জিজ্ঞেস করলো, এই মিস, আজ আমার উপর ক্রাশ টাশ খেয়ে বসে আছো নাকি তুমি? আদিতের এরকম কথায় মিম কিছুক্ষণ পলকহীনভাবে ওনার দিকে চেয়ে রইল। তারপর পুনরায় আবার অন্যদিকে চোখ করে আমতা করে বলে উঠল মিম, আমার তো আর কাজ নেই, আপনার দিকে চেয়ে চেয়ে আমি ক্রাশ খাবো। আদিত হাতে হাতে বলে ওঠে, কাজ নেই? তাহলে আমার উপর রোজ রোজ ক্রাশ খাওয়ার কাজ নিয়ে বসে পড়ো মিস। মিম এবার আদিতের দিকে চেয়ে ভেঙচি কেটে বলে উঠল, এই কাজ নিতে আমি একদমই ইচ্ছুক নয়। আদিত তখন সন্দিহান কণ্ঠে মিমকে বলে উঠল, এখন তো আমার সামনে বলছো এই কাজ নিতে একদম ইচ্ছুক নয় তুমি, কিন্তু আমার অগোচরে কখন যে এই কাজটা নিয়ে বসবে আল্লাহ জানে। তখন আমায় বাঁচাবে কে মিস? তখন আমি তো আমার রূপ যৌবন সবই খোয়াবো। অবশ্য এতে কোনো আমার সমস্যা নেই। মিম এতক্ষণ হতভম্ব হয়ে আদিতের কথাগুলো শুনলো। অতপর ওনার কথায় কি প্রত্যুত্তর দেওয়া যায় তা বুঝে উঠতে না পারায় মিম চুপ করেই রইল।
2 মিনিটের মাঝেই তারা রেস্টুরেন্টে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে মিম লক্ষ্য করলো আদিত তাকে সেই রুফটপ রেস্টুরেন্টে নিয়ে এসেছেন, যেখানে ওনার সাথে মিমের প্রথম কথা কাটাকাটি হয়। আদিত মিমকে নামিয়ে দিয়ে গাড়ি পার করে আসলেন। অতঃপর তারা দুজনেই একসঙ্গে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে কোনায় গিয়ে একটা চেয়ারে বসে পড়লেন। আদিত টেবিল থেকে মেনু কার্ডটা নিয়ে মিমকে জিজ্ঞেস করলেন, কি খাবে মিসমিস, বলো। মিম তখন বলে উঠল সাথে সাথে, আপনি যা অর্ডার করবেন তাই খাবো। আমার তেমন কোনো স্পেশালিটি পছন্দ নেই। আর হ্যাঁ, এই অর্ডার দেওয়ার নিয়ে আমাকে জোর করবেন না একদম, না হলে কিন্তু পুরো রেস্টুরেন্টের খাবার অর্ডার করে ফেলবো আমি। তখন আপনি বসে বসে বিল মেটাবেন। মিমের কথায় আদিত ঠোঁট চেপে হেসে বলে উঠল, একটা প্রশ্নের এত বড় জবাব আশা করিনি আমি। যাই হোক, আমার পছন্দের অর্ডার দিয়ে দিচ্ছি তাহলে। এই বলে আদিত ওয়েটারকে ডেকে নিজের পছন্দ মতো অর্ডার দিয়ে দিল। ওয়েটারটি অর্ডার নিয়েই চলে যাওয়ার পর আদিত মিমের দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর ভ্রুজোড়া নাচিয়ে মিমকে জিজ্ঞেস করলেন, তা কি ম্যাডাম, কি অবস্থা আপনার? মিম তখন বেস্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, যেমন থাকি সেরকম আছি। মিমের কথায় মুহূর্তেই আদিতের চেহারা হতে সকল উৎসুক ভাব ফুস করে উবে গেল। আদিত ভুরকুচকে খানিক অভিযোগের সুরে বলে উঠলেন, অদ্ভুত মেয়ে তো তুমি, এত কিছু হয়ে যাওয়ার পরও নো চেঞ্জ। আদিতের কথা শুনে মিম ঠিক করে বুঝতে পারলো উনি কি নিয়ে কথা বলছেন। ব্যাপারটা বুঝার পরও অবুঝের মতো ভান করে মিম আদিতকে বলে উঠল, আমার কি চেঞ্জ হবে? আর কোন চেঞ্জের কথা বলছেন আপনি? আমার কি কোনো চেঞ্জের দরকার? আদিত মিমের কথা শুনেই হয়তো মিমকে ধরে ফেললো। মিম যে ওনার সাথে দুষ্টুমি করছে তা বুঝতে ওনার নিমিষের জন্য সময় লাগলো না। আদিত এই পর্যায়ে একটা বাঁকা হেসে মিমকে বলে উঠল, আমার সাথে মজা করা হচ্ছে তাই না? একবার তোমায় বাগে পেয়ে নেই, তারপর বুঝিয়ে দেব মজা কাকে বলে আর কত প্রকার কি কি।